ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে একটি গুরুত্বপূর্ণ পোর্শন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ আজকের আলোচনার বিষয়বস্তু হলো বন্ধন দৈর্ঘ্য, বন্ধন শক্তি এবং বন্ধন কোণ। তো প্রথমে আমরা যে পোর্শনটা নিয়ে আলোচনা করব সেটি হলো বন্ধন দৈর্ঘ্য, ইংরেজিতে বললে বন্ড লেন্থ। এই বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য কি, কাকে বলে? এই পোর্শনটা যে আমরা পড়বো এর সঙ্গে আমাদের কি কি রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে এফেক্ট আমরা পড়াবো সেইগুলোর সঙ্গে লিঙ্ক রয়েছে। অর্থাৎ বিভিন্ন এফেক্ট কখনো বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন শক্তি বা বন্ধন কোণকে প্রভাবিত করবে। অনেক সময় আমরা মান যা পাওয়ার কথা পাবো না, এক্সপেক্টেড মান আর অ্যাকচুয়াল মানের সঙ্গে ফেরার ঘটবে। এখানেই রয়েছে এই পোর্শনটি। তাহলে প্রথমেই আমরা যাব বন্ধন দৈর্ঘ্যের সংজ্ঞা বা ডেফিনেশন। সমযোজী বন্ধনে আবদ্ধ দুটি পরমাণু নিউক্লিয়াসের দ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে ওই সমযোজী বন্ধনের বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ বলে। এই বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ এটি কিসের কিসের উপর নির্ভর করে, অর্থাৎ নির্ভরশীল বিষয়সমূহ। ইংরেজিতে বললে বন্ড লেন্থ ডিপেন্ডিং ফ্যাক্টরস। এই নির্ভরশীল বিষয় সমূহ কিসের কিসের উপর নির্ভর করে? এক নম্বর, কি বন্ধন সংখ্যার উপর নির্ভর করে। এই যে বন্ধন সংখ্যা, বন্ধন সংখ্যা বলতে অবভিয়াসলি সমযোজী বন্ধনের সংখ্যা। এটা অনেকটা বন্ড অর্ডার বলা যেতে পারে। যদি সমযোজী বন্ধনের সংখ্যা অর্থাৎ বন্ড অর্ডার বৃদ্ধি পায় তাহলে তাদের বন্ধন দৈর্ঘ্য ক্রমাগত হ্রাস পায় বা ছোট হয়। এক্সাম্পল অবশ্যই নেব আমরা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন কার্বন ট্রিপল বন্ড। আমরা জানি কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের দূরত্ব 1.54 অ্যাংস্ট্রম, 1.34 অ্যাংস্ট্রম, 1.20 অ্যাংস্ট্রম। তারপরে বন্ধন দৈর্ঘ্যের বিচারে কোনটা বেশি হবে? এটা। তাহলে এই যে আমরা পেলাম, দেখতে পাচ্ছি ভ্যালু, এর পিছনে কারণ কি? সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। এই বন্ধনের সংখ্যার হেরফেরের জন্য তাদের বন্ধন দৈর্ঘ্যের হেরফের ঘটে। নাম্বার 2, সংকরায়িত কক্ষকের এস চরিত্র। সংকরায়িত কক্ষকে এস চরিত্রের উপর। এখন আমাদের জানা উচিত এস চরিত্র কি। তোমরা হাইব্রিডেশন পোর্শন থেকে জানতে পারবে যে এস চরিত্র বলতে যদি আমরা এদিকে হাইব্রিডাইজেশন লিখি আর ওদিকে যদি পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার লিখি তাহলে sp3 হলে 25% হয়, পার্সেন্ট তো আগেই দেওয়া আছে। sp2 হলে 33.33% হয়, আবার sp হলে 50% হয়। কি করে হলো? s আর p, s একটা p একটা, টোটাল 100%, তাহলে এক একটা কত? 50%। s একটা p তিনটে, মোট 4টে মিলে 100, তাহলে এক একটা কত হবে? যেহেতু s আছে একটা 25%। দেখা গেছে যত এস চরিত্র বৃদ্ধি পায়, অর্থাৎ নিচের দিকে যাব আমরা, হাইব্রিডেশন sp3 থেকে sp দিকে যাবে, তত তাদের বন্ড লেন্থ বা বন্ধন দৈর্ঘ্য কমে যায়, হ্রাস পায়। তাই হিসেব করে দেখা গেছে যদি আমরা ভিন্ন এক্সাম্পল নিই, ভিন্ন এক্সাম্পল বলতে ধরো কার্বনে নিলাম হাইড্রোজেন,
কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন। যদি এই কার্বনটি sp3 হয়, এটা যদি sp2 হয়, এটা যদি sp হয়, তাহলে এইটা বেশি হবে, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। তার মানে sp কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য পরপর কমবে, কারণ s চরিত্র বৃদ্ধি পাচ্ছে। এবার যাচ্ছি আমরা নেক্সট পয়েন্ট 3, পরমাণুর আকার বা ব্যাসার্ধ। এই যে পরমাণুর আকার বা ব্যাসার্ধ, এই পরমাণুর আকার বা ব্যাসার্ধ কিন্তু বন্ড লেন্থকে প্রভাবিত করে। স্বাভাবিক, কারণ মৌলগুলো যখন পিরিয়ডিক টেবিলে শ্রেণী বরাবর অবস্থান করে, সেক্ষেত্রে কি দাঁড়ায়, উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পায়। 3 নম্বর পয়েন্ট তাহলে কি ছিল, পরমাণুর আকার বা ব্যাসার্ধ। তাহলে এই যে পরমাণু, যেটা বলছিলাম, পরমাণুর আকার বা ব্যাসার্ধ। এখন প্রশ্ন হচ্ছে, পিরিয়ডিক টেবিলে যখন উপর থেকে নিচের দিকে যাব, আকার বাড়বে। আকার বাড়া মানে যখন একটা বন্ড কি করে তৈরি হয়, দুটি অরবিটালে ওভারল্যাপের ফলে হয়। কিন্তু এক্ষেত্রে ওভারল্যাপ হওয়ার সময় শ্রেণী বরাবর গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। আকার বৃদ্ধি পাওয়ার ফলে বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কারণ ওভারল্যাপ হওয়ার সময় দুটি অরবিটালের মধ্যে একটি অরবিটালের আকার বেশি বা বড়, একটা ছোট হলে তখন বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাই যদি আমরা এক্সাম্পল হিসাবে নিই, HF, HCl, HBr, HI, তাহলে দেখব ক্রমাগত আয়োডিনের বেলায় আকার কিন্তু বেড়ে চলেছে, অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে। এবার গেল 3 নম্বর, নেক্সট পয়েন্ট 4 নম্বর। 4 নম্বর কি না, বন্ধন দৈর্ঘ্য রেজোনেন্স দিয়ে, হাইপার কনজুগেশন দিয়ে, কখনো অ্যারোমেটিসিটি দিয়ে, আরো আছে ইত্যাদি দ্বারা প্রভাবিত হয়। এই যে বন্ধন দৈর্ঘ্য প্রভাবিত হচ্ছে কেন, কি এক্সাম্পল আছে নিচ্ছি। আমরা একটা এক্সাম্পল নিলাম ইথিলিন, আর একটা নিলাম বেনজিন, C6H6। তোমরা জানতেও পারবে বা জেনেছো আগে, এটি হলো বেনজিনের গঠন। এখানে রয়েছে কার্বন কার্বন ডবল বন্ড, এখানেও কার্বন কার্বন। দেখা গেছে এর ভ্যালুটি হয় 1.34 অ্যাংস্ট্রম। ডাবল বন্ড যেহেতু, এর ভ্যালুটি হলো 1.39 অ্যাংস্ট্রম। প্রশ্ন হচ্ছে কেন এইরকম ভ্যালু পার্থক্য কি কারণে হলো? এখানে সব কার্বনের মধ্যে ডাবল বন্ড রয়েছে, একটা ডাবল একটা সিঙ্গেল। তাহলে রেজোনেন্সের ফলে ডাবলটি সিঙ্গেলে, সিঙ্গেলটি ডাবলে কনভার্টেড হয়। তার ফলে কি হয়, প্রকৃত এক বন্ধন বলে কিছু থাকে না, আবার প্রকৃত দ্বিবন্ধন বলেও কিছু থাকে না। তাই ভ্যালুটা তোমরা লক্ষ্য করে দেখবে, এক বন্ধন দ্বিবন্ধনের মধ্যবর্তী কোন প্রকার বন্ধন। তাই এখানে রেজোনেন্স এফেক্টটি তাদের বন্ধন দৈর্ঘ্যের প্রভাব বিস্তার করেছে, প্রভাবিত করেছে। তাহলে তবে এই যে বন্ধন দৈর্ঘ্য এতক্ষণ ধরে আলোচনা করছেন, আমরা করছি, তাহলে সেই বন্ধন দৈর্ঘ্যের একক কি দেখতেই পাচ্ছ তোমরা, অ্যাংস্ট্রমে আমরা প্রকাশ করি। তাহলে এই হলো প্রথম পোরশন, বন্ধন দৈর্ঘ্য বা বন্ড লেন্থ। এবারে যাব আমরা নেক্সট পোরশন, বন্ধন শক্তি। ইংরেজিতে বললে বন্ড এনার্জি। এই যে বন্ধন শক্তি, এটা আবার কি বা এর একক কি? বন্ধন শক্তিকে মূলত আমরা কিলো জুল মোল ইনভার্স বা কিলো ক্যালোরি মোল ইনভার্স এই এককে মূলত প্রকাশ করে থাকি। তবে এই বন্ধন দৈর্ঘ্য যখন আমরা বন্ধন শক্তি পড়ছি, এর সঙ্গে কিন্তু অনেকটা রিলেটেড। কেন না, বন্ধন শক্তি বলতে
বন্ড তৈরি হওয়ার সময় যে পরিমাণ শক্তি নির্গত হয়, আর বন্ধন বিয়োজন বলতে ওকে ভেঙে মূলক তৈরি করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, দুটো একই। তাই বন্ধন বিয়োজন শক্তিকেই আমরা বন্ধন শক্তি রূপে চিহ্নিত করতে পারি। একটা সিম্পল যদি উদাহরণ নেই, এক্স ওয়াই, এটা বিয়োজিত হলে শক্তি প্রয়োগ করলাম, এক্স মূলক ওয়াই মূলক বা রেডিক্যাল তৈরি হল। তাহলে সংজ্ঞা কি দাঁড়াবে? গ্যাসীয় অবস্থায় কোন অণুর মধ্যস্থিত নির্দিষ্ট কোন বন্ড বা বন্ধনকে বিয়োজিত করে মুক্ত মূলকে পরিণত করার জন্য যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বন্ধন শক্তি বা বন্ধন বিয়োজন শক্তি বলে। মূলত বন্ধন বিয়োজন শক্তি এটাই হলো বন্ধন শক্তি। তো এই বন্ধন বিয়োজন শক্তি বা বন্ধন শক্তি বলতে পারি, এটি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ বন্ড এনার্জি ডিপেন্ডিং ফ্যাক্টরস। এই নির্ভরশীল যে বিষয়সমূহ অর্থাৎ বন্ড এনার্জি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। নাম্বার ওয়ান, এটি প্রথমত নির্ভর করে পরমাণু আকার বা ব্যাসার্ধের উপর। আগের সঙ্গে এটা অনেকটাই রিলেটেড। তাহলে পরমাণুর আকার বা ব্যাসার্ধ কেন বলছি রিলেটেড? না, যদি আমরা এক্সাম্পল নেই কার্বন ফ্লোরিন, কার্বন ক্লোরিন, কার্বন ব্রোমিন, কার্বন আয়োডিন, শ্রেণী বরাবর গেলে পিরিয়ডিক টেবিলে আকার বৃদ্ধি পায়। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আকার যদি বাড়ে তাদের মধ্যে বন্ধন দূরত্ব বাড়বে। বন্ধন দূরত্ব যদি বাড়ে অর্থাৎ বন্ধন দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে বন্ধন শক্তি হ্রাস পাবে। তাই দেখা গেছে কার্বন ফ্লোরিনের বন্ডকে ভাঙতে বেশি এনার্জি, তারপরে ক্লোরিনের, তারপরে ব্রোমিনের। এটা বন্ধন শক্তির ক্রম। কেন না, যখন বন্ড তৈরি হয় আগেই বলেছি দুটি অরবিটালের ওভারল্যাপ হয়। এই ওভারল্যাপটা ডিস্টারবেন্স হয় সাইজের হেরফেরের জন্য। যখন সেম সেম সাইজ হবে, যেমন কার্বন আর ফ্লোরিনের, ওভারল্যাপটা খুব প্রমিনেন্ট অর্থাৎ জোরালো হবে, অর্থাৎ অভিলেপিত অঞ্চল ইলেকট্রনের ঘনত্ব বেশি হবে, তাই বন্ডটা স্ট্রং হয়ে যাবে। যত একটার সঙ্গে একটা সাইজগত পার্থক্য থাকবে তখন তাদের বন্ধন দূরত্ব বাড়বে, বন্ধনটা অনেকটা লুজ বা দুর্বল প্রকৃতির হবে, তাই ওই বন্ডকে ভাঙতে কম এনার্জি লাগবে। নেক্সট, সংকরায়িত কক্ষকের এস চরিত্র ঠিক আগের মতো। সংকরায়িত কক্ষকের এস চরিত্র। এস চরিত্র আগেই বলেছি, এস ক্যারেক্টার যত বাড়ে তত বন্ধনটা ছোট হয়, দৈর্ঘ্যটা। বন্ধন দৈর্ঘ্য যদি ছোট হয় বন্ধন শক্তি বেশি হবে। তাই দেখা গেছে কার্বন কার্বন সিঙ্গেল, কার্বন কার্বন ডাবল, কার্বন কার্বন ট্রিপল। এখানে ট্রিপল মানে এসপি সংকরায়িত এস ক্যারেক্টার বেশি। এস চরিত্র বাড়লে বন্ধন শক্তি ক্রমাগত বৃদ্ধি পায়। তাই সিঙ্গেল বন্ড ভাঙার থেকে ডাবল বন্ড ভাঙতে গেলে বেশি শক্তি লাগবে, ডাবল বন্ড থেকে ট্রিপল বন্ড অর্থাৎ বন্ধন বিয়োজন শক্তি হোক বা বন্ধন শক্তি হোক বাড়বে। অর্থাৎ এস চরিত্র বৃদ্ধি পেলে তাদের বন্ধন শক্তি বৃদ্ধি পায়। এ তো গেল দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর, বহু পরমাণু সম্মিলিত অণু। অনেক সময় দেখা গেছে অর্থাৎ বহু পরমাণু সমন্বিত অণু। আমি একটা উদাহরণ দিলাম, জল। জলে দুটি ওইচ বন্ধন রয়েছে, অন্য যুগে বেশি হতে পারে। তাহলে এক্ষেত্রে বন্ধন শক্তি কি হবে? দুটো ওইচের কি একই হবে? না, ডিফারেন্ট হলেও বন্ধন শক্তি বলার সময় আমরা এভারেজ বা গড় বের করব। যদি এটার জন্য
E1 হয়, এটা যদি E2 হয়, তাহলে এই অণুটির বন্ধন বিয়োজন শক্তি E হলে E1 প্লাস E2 ডিভাইডেড বাই 2, এভারেজ বা গড় বের করলেই হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট, বন্ড অর্ডার বা বন্ধন কম। এই যে বন্ড অর্ডার বলছি আমরা বা বন্ধন কম, এই বন্ড অর্ডার তোমরা পাবে এই চ্যাপ্টারের শেষের দিকে। কোন মৌলের বন্ড অর্ডার তোমরা বের করতে পারবে। অ্যাকচুয়ালি এই যে সিঙ্গেল বন্ড বলি আমরা, বন্ড অর্ডার 1 বেরোয় বলে, ডাবল বন্ড বলি বন্ড অর্ডার 2 বেরোয় বলে, ট্রিপল বন্ড বলি বন্ড অর্ডার 3 বেরোয় বলে। তাহলে আমরা কি পাবো? বন্ধন ক্রম বা বন্ড অর্ডার। এই বন্ড অর্ডার বা বন্ধন ক্রমের উপর যদি দেখা যায় তাদের বন্ড অর্ডার বাড়ে, অর্থাৎ সিঙ্গেল ডাবল ট্রিপলের দিকে ক্রমাগত যেতে থাকে, তখন তাদের বন্ধন দৈর্ঘ্য ছোট হয়, বন্ধন শক্তি বৃদ্ধি পায়, যেটা আগে দেখালাম। 5 নম্বর পয়েন্ট, বন্ধনের প্রকৃতির উপর। এটা গেল বন্ধনের ক্রম, আর এখন হবে বন্ধনের প্রকৃতি। সেটা আবার কি? আমরা জানি সমযোজী বন্ধন সিগমা আর পাই হয়। আগে বলেছি আমরা ভিডিওতে, তোমরা যারা দেখেছো দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে যখন সিগমা বন্ধন হয়, দুটি অরবিটালের মুখোমুখি ওভারল্যাপ হয়, অর্থাৎ সেক্ষেত্রে অভিলেপিত অঞ্চলে ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়। আবার যখন পাই বন্ধ হয়, তখন দুটি অরবিটালের পাশাপাশি অভিলেপন ঘটে, সেক্ষেত্রে তাদের সাইড ওয়াইজ বা পাশাপাশি অভিলেপনের ফলে অভিলেপিত অঞ্চল ইলেকট্রনের ঘনত্ব কম হয়। তাই সিগমা বন্ড ইজ স্ট্রং বন্ড দেন পাই বন্ড। সেই জন্য সিগমা বন্ড যেহেতু স্ট্রং বন্ড, তাহলে একে ভাঙতে গেলে, অর্থাৎ এর বন্ধন শক্তি বা বন্ধন বিয়োজন শক্তি পাইয়ের থেকে বেশি হবে, অর্থাৎ বন্ধনটা সিগমা না পাই এর উপরে। এবারে আমরা যাচ্ছি এই পোর্শনের শেষ অংশ, অর্থাৎ বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল। এই যে বন্ধন কোণ বা বন্ড অ্যাঙ্গেল কাকে বলে? সমযোজী যৌগের অণুতে উপস্থিত দুটি সমযোজী বন্ধনের মধ্যবর্তী যে কোণ, সেই কোণকেই আমরা বলবো বন্ড অ্যাঙ্গেল বা বন্ধন কোণ। এটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই বন্ধন কোণ একটু আলোচনা করলে তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা যাই এই বন্ধন কোণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ডিং ফ্যাক্টরস বা নির্ভরশীল বিষয়সমূহ। 1 নম্বর পয়েন্ট, বন্ধন গঠনকারী কক্ষকগুলির সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের উপর। তাহলে বন্ধন গঠনকারী কক্ষকের সংকরায়ন উপর নির্ভর করে। উদাহরণ কি হতে পারে? দেখো, এই উদাহরণ যদি আমরা বলি, তাহলে আমাদের পরের পোর্শনে আমরা পাবো এগুলো ভিভি থিওরি, অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরি, ভেসপার থিওরি, এগুলোই প্রচুর অ্যাপ্লিকেবল। আমরা এই ঘটনাগুলো দেখতে পাবো পরে পরে। হাইব্রিডাইজেশন যদি sp3 হয়, সেক্ষেত্রে বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। যদি হাইব্রিডাইজেশন sp2 হয়, তাহলে বন্ধন কোণ হবে 120। হাইব্রিডাইজেশন যদি sp হয়, সেক্ষেত্রে বন্ধন কোণ হবে 180 ডিগ্রি। আবার যদি sp3d হয়, দু ধরনের বন্ধন কোণ পাবো, 90 and 120 ডিগ্রি। কি করে পাবো? এর গঠন কি সব আসবো আমরা পরের ভিডিও, অর্থাৎ যখন ভিভিটি ভেসপার এগুলো হবে। আপাতত আমরা জানতে পারলাম যে হাইব্রিডাইজেশন যদি এরকম হয়, তাহলে বন্ধন কোণের মান কত হতে পারে। আরো আছে উদাহরণে পরে ডিটেলস আমরা বোঝাবো। এবারে আসে 2 নম্বর পয়েন্ট, কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের উপর। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত
লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা জোড়ের উপর নির্ভর করে। এখন কেন্দ্রীয় পরমাণুতে যদি লোন পেয়ার থাকে তাহলে বন্ধন কোণের মান কিন্তু চেঞ্জ হয়। আমি আবারও বলছি, এর পিছনে এক্সপ্লানেশন রয়েছে, এটা কিন্তু আমরা পরে পরে আসবো। আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে পরিবর্তনটা হয়। এক্সাম্পল হিসেবে আমরা মিথেন নিলাম। তোমরা যখন পরে জানতে পারবে এই মিথেনের গঠন, যদিও মাধ্যমিকে জেনেছো, এবার তোমরা মিথেন মধ্যে যে কোনো যৌগেরই পারবে করতে। দেখা গেছে বন্ধন কোণের মানটা 109°28'। অর্থাৎ এখানে কেন্দ্রীয় পরমাণু কিন্তু কার্বন। কেন্দ্রীয় পরমাণু চেঞ্জ করে যদি আমরা অ্যামোনিয়া নিই, সেখানে লোন পেয়ার রয়েছে, অর্থাৎ দুটো ইলেকট্রন রয়েছে, এক জোড়া। তারপর সেখানে মান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কত? 107.3°। আবার যদি জল নেই, সেখানে টু লোন পেয়ার্স, দু জোড়া, সেক্ষেত্রে আরো মান চেঞ্জ হচ্ছে। কত হচ্ছে? 104.5°। তাহলে তোমরা একটু যদি ফলো করে দেখতে পাচ্ছ, কেন্দ্রীয় পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি হেরফের হয়, তাহলে তাদের বন্ধন করে হেরফের হয়। কেন হয় এই ডিটেইলস কথা আমরা পরে বলবো ভেসপার থিওরিতে। আমরা যাচ্ছি পরের পয়েন্ট, নির্ভরশীল বিষয়সমূহ যা বন্ড অ্যাঙ্গেলকে প্রভাবিত করতে পারে। তাহলে 3 নম্বর পয়েন্ট কি আসছে? নাম্বার 3, কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা। কেন্দ্রীয় পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার উপর বন্ড অ্যাঙ্গেল ডিপেন্ড করে। কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভিটির উপর নির্ভর করবে। একটা উদাহরণ দিই, অক্সিজেন আর সালফার তোমরা নিশ্চয়ই জানো 16 নম্বর শ্রেণীতে অবস্থিত, যাদের চালকোজেন শ্রেণী বলে। এখানে দুটো হাইড্রোজেন রয়েছে, এটাতেও দুটো হাইড্রোজেন রয়েছে। এটা জল, ওটা H2S। পার্থক্য, অক্সিজেন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ দেন সালফার। দেখা গেছে এই যে কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রোনেগেটিভিটি যত বাড়বে, তাই ইলেকট্রনের ঘনত্বকে নিজের দিকে টানতে শুরু করবে। তখন এক্ষেত্রে ইলেকট্রনের ডেনসিটি বেশি হয়ে যাবে, তখন তাদের মধ্যে বিকর্ষণ কাজ করবে, তাই বন্ডটা একটু স্প্রেড করবে ওর থেকে বেশি। তাই এক্ষেত্রে মানটা হবে, একটু আগে বললাম 104.5°। কোনটা? এই কোণের মান। আর ওখানে কি হবে? কমে গিয়ে হবে 92.2°। তাহলে এই যে হলো 92.2, 104.5, তার মানে মূল কারণ কেন্দ্রীয় পরমাণু তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। 4 নম্বর পয়েন্ট, শুধু কেন্দ্রীয় পরমাণু নয়, এটা তো কেন্দ্রীয় পরমাণু, কিন্তু কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ইলেকট্রোনেগেটিভিটির উপর নির্ভর করবে। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত অন্য পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার উপর। এক কথায় বললেন, তাহলে কেন্দ্রীয় ওপরের ভাষাটা লিখছি, কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত অন্য পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার উপর। এখন অন্য পরমাণুর এক্সাম্পল কি হতে পারে, একটা উদাহরণ দিই। অ্যামোনিয়া, এটা হলো লোন পেয়ার। পরে এটা জানতে পারবে স্ট্রাকচার গুলো কেন এরকম লিখছি আমরা। আরেকটা NF3। পার্থক্য একটাই, ফ্লোরিন হচ্ছে তীব্র ইলেকট্রোনেগেটিভ দেন নাইট্রোজেন। তাই ইলেকট্রনের ঘনত্ব কি করবে? নিজের দিকে টানতে শুরু করবে, ফলে কেন্দ্রীয় পরমাণু সংলগ্ন ইলেকট্রনের ঘনত্ব কম হবে, তাদের মধ্যে
এখানে যদি ইলেকট্রনের ঘনত্ব কম হয় তাহলে বন্ড অ্যাঙ্গেলটা অবভিয়াসলি কম হবে। কিন্তু এখানে নাইট্রোজেন হাইড্রোজেন থেকে বেশি টানবে নিচের দিকে, তাই স্প্রেড করবে বন্ড অ্যাঙ্গেলটা। তাই দেখা গেছে এখানে 107.3 ডিগ্রি এর বন্ড অ্যাঙ্গেল HNH। আর এখানে ফ্লোরিন তীব্র ঋণাত্মক নাইট্রোজেন থেকে বলে এই মানটা হয়ে যায় 102 ডিগ্রি 29 মিনিট বা 102.5 ডিগ্রি করে দিলেও হয়, কাছাকাছি। তাহলে এই হলো ডিফারেন্স। অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেলে বন্ড অ্যাঙ্গেল ধীরে ধীরে হ্রাস পায়। তাহলে এই হলো আমাদের আজকের আলোচনার পোর্শন। তবে এই বন্ড অ্যাঙ্গেল পোর্শন বা অন্যান্যগুলোর ক্ষেত্রে আমরা পরের ভিডিও পাবো, দেখতে পাবো, সবগুলো পরিষ্কার হয়ে যাবে। তোমাদের শুধু বলবো থরলি ফলো করতে। আশা করছি আজকের অংশটা তোমরা সম্পূর্ণ অংশটাই বুঝতে পেরেছো। তার কতটা বুঝলে এর জন্য একটি এমসিকিউ টেস্ট, দুটো এমসিকিউ, সেই দুটো এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার তোমরা আমাকে কমেন্টে দেবে। আর যদি অন্য কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আমরা এখন যাচ্ছি সরাসরি দুটো এমসিকিউ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, এসপি অরবিটালের এস চরিত্র হল অপশান এ 50%, অপশান বি 33.33%, অপশান সি 25%, অপশান ডি কোনোটিই নয়। নেক্সট কোশ্চেন অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, HF, HCl, HBr ও HI এর মধ্যে কোনটির সর্বাধিক বন্ধন বিভাজন শক্তি? অপশান এ HF, অপশান বি HCl, অপশান সি HBr, অপশান ডি HI। তাহলে তোমরা কি করবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার দেবে। আর যদি তোমাদের কোথাও ডাউট থাকে, টেনশনের কিছু নেই, পরের অংশগুলো হলেই তোমরা অবশ্যই পুরো ডিটেলস জানতে পারবে। তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।